ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি আসবে, গোকুলাম কেরালার ঘর ভেঙে প্লেয়ার সই করিয়ে নিল। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে ট্রান্সফার নিউজ শেয়ার করার রয়েছে, যেখানে ইস্টবেঙ্গলকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার রয়েছে, কিছু ফুটবল আপডেট শেয়ার করার রয়েছে এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি একটু ইস্ট বেঙ্গলকে নিয়ে, তো ইস্ট বেঙ্গলের কাছে কিন্তু এই সিজনটা ঘুরে দাঁড়ানোর লড়াই। শুধু ঘুরে দাঁড়ালে হবে না, এবার কিন্তু ট্রফি এনে দিতে হবে যে কোনো মূল্যে ইস্টবেঙ্গলকে। কারণ অস্কার অনেকগুলো দিনই ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত রয়েছে, বেশ কিছু টুর্নামেন্টের ফাইনাল খেললেও এখনও পর্যন্ত ইস্টবেঙ্গলের ঘরে ট্রফি এনে দিতে পারেনি অস্কার। তো অস্কারের উপর প্রচণ্ড পরিমাণে চাপ থাকবে এই আইএসএলে, এবং তোমাদের অলরেডি কিন্তু আমরা আইএসএলের সূচি নিয়ে কথা বলে দিয়েছি। তো সেখানে প্রথম 5টা ম্যাচ ইস্টবেঙ্গল হোম ম্যাচ হিসাবে খেলবে, তারপরেও কিন্তু ইস্টবেঙ্গল হোম ম্যাচ পাচ্ছে। তো হোম ম্যাচ ইস্টবেঙ্গল বেশি পাচ্ছে, তো সেই জায়গায় ইস্টবেঙ্গলকে ভালো কিছু করতে হবে। এবার দেখো, ভারতীয় ফুটবলে এই যে আইএসএল টুর্নামেন্টে আমরা দেখে এসেছি এতদিন, যেই দলের বিদেশিরা ভালো পারফরমেন্স করে সেই দলই কিন্তু দিনের শেষে চ্যাম্পিয়ন হয়। ইস্টবেঙ্গলের দল দেখলে মনে হবে যে হ্যাঁ, ইস্টবেঙ্গল একটা ভালো দল, তারা ভালো ফুটবল খেলেছে, কিন্তু কিছু জায়গায় তো সমস্যা রয়েছে। ইস্টবেঙ্গল দুজন বিদেশি স্ট্রাইকারকে ছেড়ে দিয়েছে, অলরেডি একজন বিদেশিকে সাইন করিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত সেই বিদেশি প্লেয়ার কলকাতায় আসেনি। 28 তারিখের মধ্যে আনার চেষ্টা চলছিল, কিন্তু না, 28 তারিখের মধ্যে হয়তো বা সে কলকাতায় আসতে পারবে না। খেলছে সিঙ্গাপুরে, সিঙ্গাপুর থেকে কলকাতার ডিস্টেন্স এমন বেশি কিছু নয়, আনতে তাকে পারাই যায়, কিন্তু ইস্টবেঙ্গল চুক্তি করেছে একদম ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত। তো সেই কারণে সে কেন আগে আসবে? এবং কালকে তোমরা ম্যাচ ডে স্কোয়াডেও কিন্তু রীতিমতন অনেককেই দেখেছো ইউসুফকে, যে সে স্কোয়াডে ছিল, কিন্তু হ্যাঁ, সে খেলেনি, সে ইস্টবেঙ্গলের পথে, সেটুকু বলা যায়, সেই কারণে তাকে খেলানো আর হয়নি। তো সেই জায়গাটায় মিটলো, কিন্তু ইস্টবেঙ্গলের 6 নম্বর বিদেশিটা কি হবে? উইন্টার ট্রান্সফার উইন্ডো বন্ধ হতে আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে। তো কবে তাহলে নতুন বিদেশি আসবে? দেখো, ট্রান্সফার উইন্ডো যদি বন্ধও হয়ে যায় তারপরও প্লেয়ার পাওয়া সম্ভব, কিন্তু ট্রান্সফার উইন্ডোতে যদি কোনো ভালো প্লেয়ারকে নিতে হয় সেক্ষেত্রে ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগাতে হবে। এমনিতেই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে খুব ভালো মানের প্লেয়ারকে পাওয়াটা চাপের ব্যাপার। ইউসুফ ভালো ছন্দ নিয়ে আসছে, সেটা পরের ব্যাপার, কিন্তু এসে কতটা ক্লিক করবে আমরা জানি না। আরও একটা যে কোন পজিশনে প্লেয়ার নেওয়া হবে সেই নিয়েও কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম নিশ্চয়তা নেই। তো এই সমস্যাগুলো কিন্তু রয়েছে। এবার ইস্টবেঙ্গল এতদিন অনুশীলন করছিল, কিন্তু অনুশীলনের মাঝখানে কয়েকদিন ছুটি দিয়েছে অস্কার। 4 দিনের ছুটিতে কিন্তু অস্কার দেশে ফিরে গেছে। বিদেশি প্লেয়ার, স্বদেশি প্লেয়ার, তারাও কিন্তু ছুটিটাকে কাজে লাগাচ্ছে, তারা কিন্তু ঘুরতে চলে গেছে যে যার মতন। তো এই জায়গাতে অস্কার যাবার আগে তোমাদের কিছুদিন আগেই জানিয়েছিলাম একটা মিটিং হতে চলেছে ষষ্ঠ বিদেশি প্লেয়ার নিয়ে, কারণ অনেক প্রোফাইল জমা পড়েছে। অস্কার পছন্দের লিস্ট দিয়েছে, ম্যানেজমেন্টও চেষ্টা চালাচ্ছে। তো ষষ্ঠ বিদেশি কোন পজিশনের প্লেয়ার হবে? দেখো, ইস্টবেঙ্গলের কাছে বিদেশি প্লেয়ারদের মধ্যে ডিফেন্সে 1জন প্লেয়ার রয়েছে, মিডফিল্ডে 3জন প্লেয়ার রয়েছে, এবং স্ট্রাইকারে 1জন প্লেয়ার রয়েছে। তো সেক্ষেত্রে নিতে গেলে একজন স্ট্রাইকারকে নিতে হবে, কারণ এই 13টা ম্যাচের টুর্নামেন্টে যদি স্ট্রাইকার কোনো ম্যাচে অ্যাভেলেবেল না থাকে, ইনজুরি সমস্যা, কাট সমস্যার কারণে খেলতে না পারে, অপর স্ট্রাইকারকে দিয়ে কাজ চালানো যেতে পারে। বা বলা তো যায় না ইনজুরি কার কখন কোথা থেকে লাগতে পারে, ইনজুরি কোনো সমস্যা বা ফিটনেস ইস্যু, বা যদি পারফরমেন্সও যদি মানে তার খারাপ হয়, তাকে রিপ্লেস করার মতন প্লেয়ার কিন্তু নেই। এবার বলবে ইন্ডিয়ান প্লেয়ার ডেভিড কি প্রতি ম্যাচে গোল করে ম্যাচ জেতাবে? সেটা কি ভরসা করা যেতে পারে ডেভিডের উপর? ডেভিডকে তো সেই সবশেষে নামানো হবে 70 মিনিটের পর, নেবে ম্যাচ জেতাও হয় না সব ম্যাচে, তাদের সুযোগ দিতে হয়। সেইভাবে কোচ তো সুযোগও দেয় না। তো সেই জায়গায় একজন ষষ্ঠ বিদেশি প্লেয়ার ইস্টবেঙ্গলের ডেফিনেটলি নেওয়া উচিত। যদি না নেয় তাহলে আমি বলবো সেটা বিগ ব্লান্ডার। হ্যাঁ, হয়তো দেরিতে আসতে পারে, তাহলেও মেনে নেওয়া যাবে, কিন্তু যদি একদমই ভাড়েমা ভবানী যা আছে দল সেই নিয়ে নামা হোক, তাহলে এই সিজনেও যে খুব ভালো ফলাফল, একদম লিগ শিল্ড ঘরে এসে গেছে, সেটা ভাবাটা চাপের ব্যাপার। কারণ বাদবাকি দলরাও কিন্তু প্রস্তুতি নিচ্ছে, তারাও প্লেয়ার ছাড়লেও তারাও
কিন্তু দল গঠন ঠিকঠাকই টুকটুক করে নিচ্ছে, তারা ফাইট দেবে। হ্যাঁ, হয়তো তারা সব ম্যাচ জিতবে না, কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে তারা কিন্তু এক পয়েন্ট করে হলেও বার করে নিয়ে চলে যেতে পারে। তো সেক্ষেত্রে চাপ হবে। তো এক্ষেত্রে ইস্টবেঙ্গলে কিন্তু ষষ্ঠ বিদেশি একজন লাগবেই, সেটুকু পরিষ্কার বোঝা যাচ্ছে। দেখা যাক ম্যানেজমেন্ট শেষ পর্যন্ত কি করে, সেই দিকে আমাদের নজর থাকবে। এবং ইস্টবেঙ্গলকে নিয়েই যখন আমরা কথা বলছি, তো ইস্টবেঙ্গলের সিনিয়র দলকে নিয়ে অবশ্যই কথা বলতে হবে। আনোয়ার আলী, তাকে আমরা দেখেছিলাম এই বছরের শুরু থেকে যে ইস্টবেঙ্গল প্র্যাকটিস শুরু করেছিল, সেখানে তাকে একদমই দেখা যায়নি, কারণ তার দুটো ইনজুরি ছিল। কিন্তু আনোয়ারকে নিয়ে সুখবর এটাই, সে কিন্তু অনেকটাই সুস্থ হয়ে উঠেছে। এবং সুস্থ হয়ে ওঠার সাথে সাথে আরও এক প্লেয়ার যে বছরে বেশিরভাগ সময়ই অসুস্থ থাকে, সেটা হচ্ছে সল ক্রেসপো। সে কিছুটা হলেও তার ফিটনেস সমস্যা ছিল, সে রিহ্যাব করছিল, অসুবিধা ছিল না, আবার অনুশীলনে নেমেছিল, কিন্তু সেখানে অনুশীলন চলাকালীন হালকা কিন্তু অনুশীলনে চোট পেয়েছে। তো সেই চোট খুব একটা সিরিয়াস নয়, সেটা কিন্তু জানা যাচ্ছে। এবং যে এই যে 4-5 দিনের যে বিশ্রাম, তারপরেই কিন্তু সল ক্রেসপো ফিরবে। তো যদি সলকে ছেড়ে দিয়ে যদি সেই জায়গাতেও একজন প্লেয়ার নেওয়া যেত যে সেন্টার ব্যাক এবং ডিফেন্সিভ মিডে খেলতে পারবে, তাহলেও ভালো হতো। সল খারাপ অপশান নয়, কিন্তু এই এতটা ইনজুরি প্রোন, এটা একটা চিন্তার কারণ হতে পারে। ছোট লিগে প্রত্যেকটা প্লেয়ারকেই দরকার, সেখানে যদি সল না খেলতে পারে তাহলে সেটা কিন্তু রীতিমতন চিন্তার কারণ হয়ে দাঁড়াবে, সেটা বলাই যায়। এরপর যদি আমরা একটুখানি অন্যান্য প্লেয়ারদের নিয়ে কথা বলি, তো এই মুহূর্তে বেশ কিছু ট্রান্সফার নিউজের খবর বেরিয়ে আসছে। সেই জায়গায় তোমাদের অনেক আগেই শেয়ার করেছিলাম 30 বছর বয়সী ভারতীয় উইঙ্গার ইমরান খান, সে কিন্তু চেন্নাই এফসিতে যোগদান করতে চলেছে। তো অফিসিয়ালি কিন্তু চেন্নাই এফসিতে যোগদান করেছে ইমরান খান। চেন্নাই এফসির তরফ থেকে আপডেট এসে গেছে। আইএসএলে তার এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো রয়েছে। 80টা ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচে 4টে গোল 9টা অ্যাসিস্ট করেছে। তো যথেষ্ট একজন গতিশীল প্লেয়ার, এবং জামশেদপুরে তার সময়টা খুবই ভালো গিয়েছিল। ক্রিয়েটিভ প্লেয়ার, তাকে কিন্তু এবার চেন্নাই এফসির জার্সি গায়ে আমরা দেখতে পাবো। এছাড়া কিন্তু যদি আমরা একজন বিদেশি প্লেয়ারের কথা বলি, তাকে কিন্তু আজকে অফিসিয়াল কনফার্মেশন এসেছে। প্লেয়ারটা হচ্ছে 28 বছর বয়সী স্প্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ডার, এমনকি সেন্টার ব্যাক পজিশনেও খেলতে পারে, মার্টিনেজ হার্নান্ডেজ। এই প্লেয়ারকে কিন্তু আমরা গোকুলামে এই সিজনেই আসতে দেখেছিলাম, এবং এই প্লেয়ার কিন্তু গোকুলামে আসার আগে যেখানে খেলছিল সেখানে চ্যাম্পিয়ন হয়ে এসেছিল। প্লেয়ারটার মধ্যে চ্যাম্পিয়ন লাক রয়েছে। হ্যাঁ, তার ট্রান্সফার মার্কেট অনুযায়ী খুব একটা কিছু পাওয়া যাবে না, কিন্তু প্লেয়ারটার মধ্যে ওটা যেটা বলছি চ্যাম্পিয়ন্স লাক রয়েছে। এবং তাকে আমরা গোকুলামের জার্সি গায়ে মোহনবাগান সুপার জায়েন্টের বিরুদ্ধে খেলতেও দেখেছিলাম, খুব খারাপ নয়। এই প্লেয়ারকে কিন্তু এবার অফিসিয়ালি সিগনেচার করে নিয়েছে কেরালা ব্লাস্টার্স। তো কেরালা ব্লাস্টার্সও কিন্তু বিদেশি প্লেয়ার, তাদের বড় নামের প্লেয়ারদের ছাড়লেও কিন্তু ছোট করে 3জন বিদেশি প্লেয়ারকে নিয়েছে, এবং তারা একটা মোটামুটি সেট দল রাখার চেষ্টা করছে। আরও একজন বিদেশি প্লেয়ার তারা সন্ধানে রয়েছে, সব কিছু ঠিকঠাক থাকলে সেই প্লেয়ারও কিন্তু আসতে চলেছে কেরালা ব্লাস্টার্সে, সেটা বলাই যায়। তো এর সাথে সাথে যদি আমরা একটুখানি ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি, তো ইস্ট বেঙ্গল কিন্তু ভারতীয় উইঙ্গারের সন্ধানে রয়েছে, তোমাদের জানিয়েছিলাম। তো সেক্ষেত্রে এই মুহূর্তে যেরকমটা লেটেস্ট আপডেট বেরিয়ে আসছে, জেরি, যে কিন্তু দীর্ঘদিন ধরে ওড়িশাতে ছিল, এবার অনেকে জেরিকে নিয়ে কনফিউজ যে জেরি নাকি কন্ট্রাক্টেড প্লেয়ার ওড়িশার সাথে। না, ওড়িশার সাথে তার কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, সে বর্তমানে একদম ফ্রি এজেন্ট রয়েছে। তো সেই জেরির সঙ্গে কথাবার্তা অনেকটাই এগিয়ে গেছে। বেশ কিছু জায়গা থেকে এমনটাও বলা হচ্ছে যে সে অফিসিয়াল সিগনেচার হয়ে গেছে। দেখো, অফিসিয়াল তখনই হবে তার মেডিকেল টেস্ট, পেপার ওয়ার্ক সমস্ত কিছু কমপ্লিট হলে তবেই সেটা অফিসিয়াল হবে। না, সেখান পর্যন্ত হয়নি, অনেকটাই এগিয়ে গেছে। অফিসিয়াল হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। অফিসিয়াল হয়ে গেলে তোমাদের সেটা আমাদের সোশ্যাল মিডিয়া পেজে জানিয়ে দেব। তাই যারা এখনও আমাদের সোশ্যাল মিডিয়া পেজে যুক্ত হওনি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজে যুক্ত হয়ে যাও। সেখানে আমরা লেটেস্ট আপডেট শেয়ার করে দেব। এবং জেরিকে নিয়ে অনেকের মনে হবে জেরি অনেক বয়স হয়ে গেছে, না, তেমন কিছু নয়। এই বয়সের প্লেয়ারও যথেষ্ট ভালো খেলতে পারে, সেটা বিপিন প্রমাণ করেছে। বিপিনের সাইনিংয়ের আগে অনেকে বিপিনকে নিয়ে বলেছিল বুড়ো প্লেয়ার, এত বয়সে প্লেয়ারকে নেওয়ার মানে কি, কিন্তু বিপিন এই মুহূর্তে দেখা গিয়েছিল যে ইস্টবেঙ্গলের সেরা সাইনিং হয়েছিল। তো দেখা যাক জেরি সাইনিংও, আশা করছি ইস্টবেঙ্গলের জন্য ভালো সাইনিং হবে, সেটা বলাই যায়। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।